নজর রাখবো এই মুহূর্তে বাংলাদেশ ইস্যুতে। দুদিনেই বাংলাদেশের অবস্থা এক প্রকার বেহাল দশা। তারই মধ্যে অর্থনীতির কথা যদি বলতে হয় তাহলে তো আর বলার অপেক্ষাই রাখে না, কারণ তাসের ঘরের মতো এবার ভেঙে পড়ছে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা। তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে অবশ্য এই মুহূর্তে ক্ষোভ উগরে দিচ্ছেন ব্যবসায়ী মহল। যাব বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে দেবব্রত চক্রবর্তী, আমাদের বার্তা সম্পাদক। দেবব্রত দা, কি জানতে পারছো? দেশে দেশের সংঘর্ষের কোনো বিষয় নেই। যদি তোমার বাস্তব যে পরিস্থিতিটা বলতে হয় তা হলো স্থলবন্দর নির্ভরতায় ভুগছে বাংলাদেশ। নীতিগত অস্থিরতা ও প্রস্তুতির অভাবে বাড়ছে বাংলাদেশের সংকট। বাংলাদেশ বর্তমানে এক জটিল অর্থনৈতিক সংকটের মুখোমুখি, যার একটি গুরুত্বপূর্ণ দিক হলো স্থল বন্দর ব্যবহার করে বাংলাদেশের রপ্তানির উপর অতিরিক্ত নির্ভরতা যেহেতু এখন একটা কাল হয়ে দাঁড়িয়েছে তাদের। ভারতের সাম্প্রতিক নীতিগত বিধিনিষেধ এই সংকটকে আরো ঘনীভূত করে তুলেছে। ভারতের বিভিন্ন রাজ্য থেকে বাংলাদেশের পণ্য পরিবহনে একাধিক নতুন শর্ত আরোপের ফলে স্থলপথে আমদানির গতি কমে গেছে, যার ফলে তোমার দেশে অনেক প্রয়োজনীয় পণ্যের ঘাটতি তৈরি হয়েছে। এই পরিস্থিতি নিতক বাইরের চাপ যেমন রয়েছে, বরং বাংলাদেশের দীর্ঘদিনের দিনের নীতিগত অবস্থা, অদক্ষ লজিস্টিক ব্যবস্থাপনা এবং বিকল্প রুট সরবরাহ, উচ্চ উন্নয়নের ব্যর্থতার ফল আমদানি বাণিজ্যে এতটা একমুখী নির্ভরতা বাংলাদেশের কৌশলগত দুর্বলতাকে নগ্ন করে দিয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের তোমার সময়ও এই সংকট আরো তীব্র আকার নিয়েছে। সরকারের তরফ থেকে ভারতের সঙ্গে দ্রুত কূটনৈতিক সমঝোতা কিংবা বিকল্প পরিকল্পনা গ্রহণে কার্যকর কোনো পদক্ষেপ কিন্তু এখন দেখা যাচ্ছে না। এদিকে সীমান্তে আজকে থাকা পণ্য, বিশেষত খাদ্য কাঁচামালের ঘাটতি, আভ্যন্তরীণ বাজারে মূল্যস্ফীতি তোমার পণ্য মূল্য বৃদ্ধি করে জনজীবনকে চরম ভোগান্তিতে ফেলেছে। যেখানে ভারতের নীতিতে পরিবর্তন আসা মাত্রই বাংলাদেশের নীতিগত তোমার অর্থনীতি কাঁপতে শুরু করে, সেই প্রশ্ন উঠেছে দেশের নিজস্ব সক্ষমতা কোথায়। আঞ্চলিক বঙ্গীয় বৈচিত্র্যকরণ, সমুদ্র বন্দর ব্যবস্থা আধুনিকরণ, নিজস্ব উৎপাদনশীলতা বাড়ানো এবং বহুপাক্ষিক চুক্তির মাধ্যমে নীতিগত ভারসাম্য তৈরি করার মতো দীর্ঘমেয়াদী পদক্ষেপ বহুদিন ধরেই বাংলাদেশ কিন্তু নজরে পড়েনি। আর বর্তমান এই তত্ত্বাবধায়ক সরকার পুরোপুরি ব্যর্থ এবং ভারত বিরোধী জিকির তুলে যে একটা অবস্থা তৈরি করেছে এখন, এতে কিন্তু আরো সমস্যায় পড়ে গেল। তো ভারতের বিরুদ্ধে তুমি বাংলাদেশের জিকির তুলবে, সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী সবার মুখে মুখে এত ভারত বিরোধী জিকির, বিশেষ করে যারা মৌলবাদী জামাতের মৌলবাদীরা কিন্তু এখন এই ভারত বিরোধী জিকিরে মত। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে ভারত হাত দিয়ে বসে থাকবে তা ভাবাটা কিন্তু অমূলক। সুতরাং ভারতের ভারতের যে শক্তি, ভারতের যে তোমার শক্তি, সমৃদ্ধতা, এসব বিষয়ে ভারত বাংলাদেশের সাথে যুদ্ধ করবে সেটা কিন্তু ভাবার কোনো বিষয় নেই। তবে ভারতের কূটনৈতিক চালে পাকিস্তান কিন্তু চুপসে যাবে, এটা কিন্তু নিশ্চিত বলা যায়। তবে এখনো ভারত খুব সহিষ্ণুতার সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে তাদের যে কূটনৈতিক যে জাল আছে সেই জাল ফেলছে, আর এতে কিন্তু টপ করে ধরা পড়ছে বাংলাদেশ। আর এই বর্তমান এই বন্দর স্থলবন্দর ব্যবহার করে বাংলাদেশ থেকে আমদানি রপ্তানির উপর বিশেষ কিছু সামগ্রীতে ভারত যে নিষেধাজ্ঞা জারি করেছে, এতে কিন্তু বাংলাদেশের ব্যবসা বাণিজ্য একেবারে তলানিতে পৌঁছে গেছে। তাসের ঘরের মতো কাঁপছে, ভাঙবে পড়ছে, এই অবস্থা হচ্ছে তোমার বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা। আর এই বর্তমান এই অবস্থায় বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা কিন্তু ক্ষোভ উগড়ে দিচ্ছে। তারা সরাসরি বলছেন এটা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ইউনুসের কারণেই এই অবস্থাটা হয়েছে। তারা নিজেরাই বলছে, ভারত কি ক্ষেত্রে চুপ করে থাকবে? একটা বিভেদ তৈরি হয়েছে, একটা দ্বিখণ্ডিত ভারতের এই তোমার এমন পদক্ষেপ গ্রহণ দ্বিখণ্ডিত হয়ে পড়েছে বাংলাদেশের বাণিজ্য মহল। একটা অংশ আছে পদলেহনকারী, আর তোমার এই পদলেহনকারীরা কিন্তু এখনো এই তোমার অবলম্বন করে নিজেদের ভাইয়ের উপর নিজেরা কুড়াল মারছে। এবং ভারত একটা বরাবর
সহিষ্ণু এবং প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সম্পর্ক বজায় রাখতে অভ্যস্ত। এই অবস্থায় ইউনূস সরকার, তত্ত্বাবধায়ক সরকার এসে যে কাণ্ডটা শুরু করেছে, এতে ভারতের সামান্য বসার একটু প্রকাশে কিন্তু বাংলাদেশের রীতিমতো রাতের ঘুম উড়ে গেছে। এখন যে অবস্থা, বাংলাদেশের বাজারে নিত্য প্রয়োজনীয় সামগ্রী প্রচন্ড দাম। তোমার খবর আছে যে আলু 100 টাকা কিলো বিক্রি হচ্ছে, তোমার লবণের দাম বেড়ে গেছে, স্বাভাবিক ক্ষেত্রে মূল্য বৃদ্ধি। এই অবস্থায় বর্তমানে বাংলাদেশবাসী রীতিমতো ক্ষুব্ধ, বিশেষ করে ভারতের উপর তো একটা আছে, পরোক্ষ একটা ক্ষোভ তো আছে, একাংশের পরোক্ষ একটা ক্ষোভ আছে, এবং প্রত্যক্ষভাবে এখন বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ইউনূসের বিরুদ্ধে তোমার ক্ষোভ বিক্ষোভ শুরু হয়ে গেছে। এটা দ্বিধাবিক বিভক্ত হয়ে পড়েছে বাংলাদেশের বুদ্ধিজীবী মহল। রাজনীতির মহল থেকে চাপ আসছে যে অতি সত্বর নির্বাচন প্রয়োজন। দেবব্রত দা, আরো একটি বিষয় তোমার কাছ থেকে জানতে চাইবো, এই যে ইউনূস সে যথারীতি সে নিজের পায়ে নিজে কুড়াল মেরেছে কিংবা এখনো সে তা করে যাচ্ছে, তাতে করে আজকে ভারত যে পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে সেখানে এক প্রকার বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়েছে কিংবা বেহাল দশায় এখন পতিত হয়েছে। তাই সেক্ষেত্রে আগামী দিনে যদি ভারত কোনো রকমের প্রতিবন্ধকতা তৈরি করতে বাধ্য হয়, তাহলে কি বাংলাদেশ সেটা সামলে উঠতে পারবে? কি মনে হচ্ছে? দেখো, আমি তোমাকে বলি, ভারত বাংলাদেশকে তুমি যদি সহোদর বলো তাও নয়, সন্তান যদি বলো সেটা ঠিক আছে, কারণ ভারতের ঔরসে কিন্তু বাংলাদেশের জন্য 71-এর কথা তোমার মনে করতে হবে। ভারত এখনো শক্তিশালী পিতা, সে একটা দুর্বল রিকেট প্রোগাক্রান্ত তার সন্তানকে এভাবে তুমি আক্রমণ করবে বললে কিন্তু এটা ভুল হবে না। এতটা নির্দয় ভারত নয়, এতটা নির্মম নিষ্ঠুর ভারত নয়। ভারত কিন্তু বরাবর সহিষ্ণু এবং বাংলাদেশের ক্ষেত্রে পিতৃতুল্য মনোভাব দিয়ে বরাবর কাজ চলছে। আমি সহোদর বলছি না, অগ্রজ বলছি না, আমি পিতৃতুল্য বলছি। তো এই অবস্থায় বাংলাদেশকে যুদ্ধের বা আক্রমণের কোনো বিষয়বস্তু নেই, বিষয়ই না। বাংলাদেশের সাধারণ মানুষ যদি বাংলাদেশের উপর দিয়ে হেঁটে চলে যায়, বাংলাদেশে অন্য একটা ভারত তৈরি হয়ে যাবে, অন্য একটা ত্রিপুরা তৈরি হয়ে যাবে, সেদিক আলাদা। কিন্তু যে কথাটা বলা হচ্ছে যে ভারতের সহিষ্ণুতাকে কিন্তু বিশেষ করে বর্তমান তত্ত্বাবধায়ক ইউনূস সরকার প্রশ্নচিহ্নের মুখে ফেলে দিয়েছে। ভারতের কিন্তু একটা ধৈর্যের বাঁধ আছে, কিন্তু সবার ক্ষেত্রেই প্রযোজ্য। এই পরিস্থিতিতে বর্তমান ইউনূস সরকার তোমার টেনাসিটি হারিয়ে, তাদের যে ধারাবাহিকতা, এই যে তোমার নিজেদের অবস্থান একটা সঠিক পর্যায়ে রাখার, সেটা হারিয়ে ফেলেছে। এবং তোমার শেখ হাসিনা ভারতে বর্তমান অবস্থান করছেন, এবং যখন তিনি বাংলাদেশ চেক করেছেন তখন তিনি কিন্তু বাংলাদেশের অস্থির একটা পরিবেশ তৈরি হয়েছে। তোমার মনে আছে নিশ্চয়ই, যারা দর্শক শ্রোতা বন্ধুরা যারা আছেন তারা নিশ্চয়ই দেখেছেন সেই 5 আগস্টের কথা। ঢাকার রাজপথে কি উন্মত্ততা মানুষের, কি হাতে নিয়ে তারা এই মিটিং করেছে, কি উন্মাদনা করেছে, বিস্তারিত বললে এটা লজ্জার বিষয়। একটা দেশে এত বড় একটা গোষ্ঠী, এত বড় জাতি এই ধরনের আচরণ করতে পারে, এটা কিন্তু মোটেও আরক্ষা বাহিনী, সেনাবাহিনী মদত ছাড়া এটা হতে পারে না। এটা পরিকল্পিত এবং নিজেদের পায়ে নিজেরা ইচ্ছাকৃত ভাবে তোমার বাংলাদেশ কোরআন মেরেছে, বিশেষ করে তত্ত্বাবধায়ক, এটা তো কুচক্রান্ত। তো আরেকটা কথা বলে রাখছি তোমার, এই যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ইউনূস ব্যক্তিগত হয়ে গেল প্রাসঙ্গিক। কেন প্রাসঙ্গিক আমি বলছি, যেহেতু মৌলবাদীরা এখন দেশ পরিচালনা করছেন, মৌলবাদীরা হুকু খাচ্ছেন এই তোমার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, তাই বলতে হচ্ছে মৌলবাদীদের কিন্তু একটা বিশেষ তোমার নীতি নির্ধারণ রয়েছে, নীতি রয়েছে, তারা বিবাহ সম্পর্কিত বিষয়ে নির্ধারণ রয়েছে, তারা পানাহারের সম্পর্কে নির্ধারণ রয়েছে। তুমি যদি তুমি বর্তমান উপদেষ্টা, প্রধান উপদেষ্টার জীবনী সম্পর্কে ঘাটাঘাটি করো, এসে যদিও ব্যক্তিগত হয়ে যাচ্ছে, কিন্তু আমি বলছি এই প্রেক্ষিতে তোমার মৌলবাদের বিষয়টা নিয়ে আমি বলছি যে আমরা কিন্তু ঘাটাঘাটিতে দেখেছি তার জীবনশৈলী যে অবস্থা, তার ঘাটাঘাটি দেখেছি। তোমার দেখা গেছে যে ইসলামে কিন্তু মদ
মদ্যপান নিষিদ্ধ, কঠোর নিষিদ্ধ। এবং এই তোমার মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু আমেরিকাবাসী ছিলেন, আর আমেরিকাবাসীর কাছে তো এই মদ্যপান তোমার ওই সকালবেলা পান্তা ভাত খাওয়ার মতো আর কি। হ্যাঁ, তারা এই খান। এবং এবং এটা ঘটনা তিনি স্পেসিফিক বলে দিয়েছেন তিনি কি ধরনের মদ্যপান করেন। তিনি স্পেসিফিক বলে দিয়েছিলেন, একটু সামাজিক মাধ্যম ঘাটলেই তুমি পেয়ে যাবে। এখন তো অনেক সহজ ব্যবস্থা। তিনি মদ্যপান করেন। এবং আরো যে বিষয়টি মারাত্মক গুরুত্বপূর্ণ বিষয়, তিনি কিন্তু বর্তমানে এখন একজন খ্রিস্টান ধর্মাবলম্বী। তিনি বর্তমানে একজন খ্রিস্টান ধর্মাবলম্বী। কেন সেটা বলে রাখি, তিনি তিনটে বিয়ে করেছেন। যখন তিনি প্রথম বিয়েটি করেছেন তখন একজন হিন্দু নারীকে বিয়ে করেছেন, মেয়েকে বিয়ে করেছেন। সেক্ষেত্রে তিনি মাফ করবেন, তিনি একজন মুসলিম নারীকে বিয়ে করেছেন। প্রথম অবস্থায় তিনি একজন মুসলিম নারীকে বিয়ে করেছেন এবং সেক্ষেত্রে তার ধর্ম পরিবর্তনের কোনো বালাই থাকে না, যেহেতু তিনি একজন মুসলিম নারীকে প্রথম জীবনে তার প্রথম বিবাহ একজন মুসলিম নারী। বারবার বলছি, প্রথমটা আমি ভুল করেছি, হিন্দু বলেছিলাম, সেই জন্য ক্ষমা প্রার্থী। আবারও বলছি, প্রথম জীবনে তিনি একজন মুসলিম নারীকে বিয়ে করেছেন, তিনি একজন মুসলিম। এবং দ্বিতীয়বার তিনি তোমার আমেরিকায় একজন খ্রিস্টান নারীকে বিয়ে করেছেন। এক্ষেত্রে বিয়ে করতেই পারেন, তার এটা ব্যক্তিগত, তিনি পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, ওনার সেই স্বাধীনতা আছে, উনি বিয়ে করতে পারেন। এক্ষেত্রে যে বিরাট তথ্যটা উঠে এসছে তা হচ্ছে তিনি মুসলিম ধর্ম পরিবর্তন করে খ্রিস্টান ধর্মে কনভার্ট হয়ে তিনি একজন খ্রিস্টান ধর্মাবলম্বীকে বিয়ে করেছেন আমেরিকায়। এবার আশ্চর্যের বিষয় হলো তিনি পরবর্তীতে আরো একটি মুসলিম ধর্মাবলম্বী মহিলাকে বিয়ে করেছেন। এবং এক্ষেত্রে তিনি কনভার্ট হন কিনা তিনি হননি। যতটুকু খবর পাওয়া গেছে তিনি আবার পুনরায় মুসলিম ধর্ম অবলম্বন করেছেন কিনা সেই বিষয়টি নিয়ে কিন্তু আবার জোরালো প্রশ্ন রয়েছে। এবং একটা সন্ধিহান রয়েছে, আলোচনা চলছে যে এটা কি করে হয়। মৌলবাদীদের মধ্যে বিষয়টি হয়তো জানাজানি হবে, এখন হয়তো এই নিয়ে আলোচনা চলবে। এটা সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় আক্রমণ হয়ে যাচ্ছে। আমি আক্রমণের বিষয়ের মধ্যে বলছি না। মৌলবাদীরা মৌলবাদ বলে, তারা কোরআন বলে, তারা তাদের ধর্মীয় বিধিনিষেধ নিয়ে বাড়াবাড়ি করে, তারা জিহাদের কথা বলে, কিন্তু তারা সঠিক কোন জায়গাটা করছে সেটা আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য এই বিষয়। দেবব্রত দা, বুদ্ধিজীবীদের একাংশ বলছে যে ইউনূস এই মুহূর্তে ঘরে বাইরে চাপের মুখে রয়েছে। তারই মধ্যে এবার এই নিষেধাজ্ঞা, একদিকে ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ সঞ্চার হচ্ছে ইউনূসের বিরুদ্ধে, অন্যদিকে এই মুহূর্তে বাংলাদেশ এই নিষেধাজ্ঞাকে কিভাবে দেখছে? প্রতিষেধকমূলক পদক্ষেপ হিসেবে দেখছে, নাকি দীর্ঘদিন ধরে যে ভারত বিরোধিতার জিগির জারি রেখেছিল এবং পাকিস্তানের সঙ্গে একটা সখ্যতা বজায় রেখেছিল, তার ভুলের খেসারত এবার বাংলাদেশ দিচ্ছে? কি হিসেবে দেখছে এবার বাংলাদেশ এই পদক্ষেপটা? দেখো, এটা আমি এর আগেও একবার বলেছি, ভারতকে তোমার বাংলাদেশের ভারত বিরোধী দিকের তুলে কোন একটা বিশেষ রাজনৈতিক গোষ্ঠীকে পাশাপাশি অন্য কোনো রাষ্ট্রকে সুবিধা করে দেওয়ার পরিকল্পনা নেবে বাংলাদেশ, আর ভারত চুপ করে থাকবে, সে তো হতে পারে না। আর এর জন্যই কিন্তু একটা প্রাথমিক এই যে তোমার স্থলবন্দরের মাধ্যমে বিশেষ কিছু সামগ্রী আমদানির ব্যাপারে নিষেধাজ্ঞা, আমদানি রপ্তানির বিষয়ে নিষেধাজ্ঞা, এটা কিন্তু এরই একটা ছোট্ট একটা প্রত্যাখ্যান। এই যে প্রত্যাখ্যান, এটি কিছু বলা অপেক্ষা রাখে না। বাংলাদেশের মতো রোগাক্রান্ত অর্থনৈতিক ভাবে রোগাক্রান্ত দেশে অবস্থা বর্তমানে একেবারে তোমার মাটিতে মিশে যাওয়ার উপক্রম হয়েছে। তুমি দেখবে বিভিন্ন যে স্থলবন্দর গুলো আছে বাংলাদেশের ঠায় দাঁড়িয়ে আছে বিভিন্ন কাঁচামাল এবং বস্ত্র, এবং যে কথাটা এখন আরো বেশি প্রযোজ্য, বাংলাদেশ তোমার বিশ্বের বাজারে রেডিমেড বস্ত্র রপ্তানির ক্ষেত্রে একটা বড় জায়গা ধরে রেখেছে। এই যে স্থলবন্দর ব্যবহার করে যদি সেসব রেডিমেড বস্ত্র তারা রপ্তানি করতে না পারে, তাহলে ওই জলবন্দর বা জলপথে যদি সেসব রপ্তানি করতে হয়, এটা প্রচুর দিন সময় লেগে যাবে, তোমার রপ্তানির খরচ বেড়ে যাবে। এতে যারা এই রপ্তানি কাজে তোমার ন্যস্ত ব্যবসায় যারা নিয়োজিত, তাদের কিন্তু বড়সড় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে।
সুতরাং পরিষ্কার যেটা কনক্লুশন করতে হয়, হ্যাঁ, যে সারমর্ম যেটা হচ্ছে বর্তমান এই পরিস্থিতিতে বাংলাদেশ রীতিমতো বেসামাল, কি করবে বুঝে উঠতে পারছে না। তাদের কূটনৈতিক সুনির্দিষ্ট কোনো রীতিনীতি না থাকার কারণে তারা এখন এক বেসামাল এবং উল্টো বাংলাদেশের বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বাংলাদেশের একাংশ সাধারণের ক্ষোভ তৈরি করেছে। তা কিন্তু তোমার যে কোনো দিন একটা বিস্ফোরণ হতে পারে, বই প্রকাশ হতে পারে, তোমরা যদি আরেকটা তোমার 5 আগস্ট হয়ে যায় তাও কিন্তু তোমার অসহজ কিছু নয় শতাব্দী। ঠিক তাই। ধন্যবাদ দেবব্রত দা। আপনারা শুনলেন আমাদের বার্তা সম্পাদকের বক্তব্য, অর্থাৎ যেভাবে এই মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকার একটা চাপের মুখে পড়েছে, বিশেষ করে ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে একটা ক্ষোভ পঞ্জীভূত হচ্ছে। আগামী দিনে তার যে বিস্ফোরণ হতে পারে সেটা আর বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল সেই আশঙ্কাতেই রয়েছে। তবে বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, রীতিমতো অর্থনৈতিক অবস্থা একেবারেই নাজেহাল। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।